ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণী ইয়াসমিন পর্ব ৩। সময়ের চাকা যেন বড্ড দ্রুত ঘুরছে। দেখতে দেখতে যন্ত্রণাদায়ক ২টি দিন পার হয়ে গেল। আজ সকালে নোভার হাতে এসে পৌঁছেছে সেই কাঙ্ক্ষিত অথচ অনাকাঙ্ক্ষিত পাসপোর্টটি। সবুজ রঙের এই ছোট্ট বইটি তার সামনে এক অনিশ্চিত ভবিষ্যতের দুয়ার খুলে দিয়েছে। নোভার অবাধ্য মন কিছুতেই সায় দিচ্ছে না এই মাটি এই দেশ ছেড়ে অজানা কোনো দেশে পাড়ি জমাতে। তার বাবাও চাননি মেয়েটি চোখের আড়াল হোক, কিন্তু সৎমায়ের জেদ আর ষড়যন্ত্রের দেয়াল ভাঙার সাধ্য তার নেই। তার সৎমা এখন মরিয়া হয়ে উঠেছেন নোভাকে ঘরছাড়া করতে। এমনকি সুলতানের সাথে নোভার বিয়ের আলোচনাটা সুকৌশলে ধামাচাপা দিয়ে দিয়েছেন। নিজের মেয়ে আনিকাকে সুলতানের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়ার জন্য তড়িৎ তো কম করেননি তিনি। কিন্তু সুলতান যেন পাথরের দেয়াল এক চুলো নড়েনি নিজের সিদ্ধান্ত থেকে। উল্টো আজ সাত সকালে কারো অনুমতির তোয়াক্কা না করেই নোভাদের বাড়িতে হানা দিয়েছে সে। সরাসরি নোভার চিলেকোটার ছোট্ট ঘরটিতে ঢুকে পড়েছে। জানালার এক কোণে বসে নোভা নিজের আঙুল খুঁড়ছে। নার্ভাসনেস যখন চরমে ওঠে তখন এটাই তার পুরনো অভ্যাস। ঘরটা ছোট, সেখানে বাতাসের বদলে এখন এক ভারী নীরবতা খেলা করছে। তার থেকে সামান্য দূরত্ব বজায় রেখেই বসেছে সুলতান। কিছুক্ষণ কেউ কোনো কথা বলেনি। অবশেষে সেই পাথরের নীরবতা ভাঙল সুলতান নিজেই। শুনলাম ইংল্যান্ডে চলে যাচ্ছ। সুলতানের কণ্ঠে এক ধরনের গম্ভীর বিষণ্ণতা। নোভা কথা বলতে পারল না, কেবল ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে সায় দিল। সুলতান এক দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, যেন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। তারপর আতর্কিত নোভার দিকে ঝুঁকে এসে তার হাত দুটো নিজের শক্ত মুঠোয় পড়ল। যেতে হবে না নোভা, আমি বিয়ে করব তোমায়। বিশ্বাস করো, আমাদের একটা খুব সাধারণ কিন্তু শান্তির সংসার হবে। আমি জানি তোমার ওপর এই বাড়িতে একটা পাহাড় সম অত্যাচার চালানো হয়, কিন্তু তুমি চাইলে তুমি মুহূর্তেই কাজে ডেকে আনতে পারি। তুমি চাইলে এই মুহূর্তেই আমি কাজে ডেকে আনতে পারি। তোমায় আমি সাথে করে নিয়ে যাব এখান থেকে। সুলতানের হাতের স্পর্শ এক অদ্ভুত উষ্ণতা ছিল আশ্রয়। কিন্তু নোভা আলতো করে নিজের হাতটা ছড়িয়ে দিল। সে ধীর স্বরে বলল, দেখুন সুলতান, মাত্র 2 দিনের পরিচয়ে কাউকে বিয়ে করাটা আমার কাছে একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। আমি জানি আপনার উদ্দেশ্য সৎ, আপনি মানুষ হিসেবেও অসাধারণ, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সুলতানের মুখটা অপমানে নাকি অভিমানে মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। সে রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন পারবে না? নোভা জানালার বাইরে দিগন্তের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর সুলতানের চোখের দিকে না তাকিয়ে বলল, পৃথিবীতে আমার চেয়েও বেশি যদি কেউ আপনাকে ভালোবাসতে না পারে, তবে নিয়তি যেন আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে ফিরিয়ে আনে। আর যদি কোনো দিন আপনি আমাকে না পান, তবে ভেবে নেবেন আপনার ভালোবাসা গ্রহণ করার মতো যোগ্যতা আমার কোনো দিনই ছিল না। কথাগুলো শেষ করেই নোভা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। পিছনে পড়ে রইল এক বুক হাহাকার আর সুলতানের স্তব্ধ চাহনি। সুলতানের চোখের গম্ভীরতা যে আগ্নেয়গিরি লুকিয়ায়িত ছিল, তার মুখোমুখি হওয়ার সাহস নোভার আজ অন্তত ছিল না। যুক্তরাজ্যের লিভারপুলের এন্ট্রি রেসকোর্সে ইংল্যান্ডের ওই ঐতিহাসিক দৌড়াদৌড়ির ময়দানটি এখন যেন এক বারুদ ঠাসা গুদামের মতো শান্ত হয়ে আছে। গ্র্যান্ড ন্যাশনাল শুরু হতে হাতে এখনও কয়েকটা দিন বাকি, অথচ বাতাসের প্রতিটা স্তরে স্তরে ছড়িয়ে পড়েছে চাপা এক গুঞ্জন। অভিজাত্যের এই প্রান্তরে এখন একটাই আলাপ, কে কোন ঘোড়ায় বাজি ধরবে। এই মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ঘাসের গালিচার ওপর নীরবতা বিরাজ করলেও ভেতরে ভেতরে অনেকেই ভাগ্যরেখায় এখনই আগাম লেখা হয়ে যাচ্ছে। তবে এই বছরের উন্মাদনা কোনো সাধারণ দৌড়াদৌড়ি নিয়ে নয়। সাধারণ মানুষের মুখে মুখে এখন ঘুরছে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর নাম। যুক্তরাজ্যের আন্ডারওয়ার্ল্ডের দঞ্জমুখী কর্তা, বিখ্যাত গ্যাংস্টার বস এইডেন জায়দাদ এবং তার আজন্ম শত্রু ড্যানিয়েল ব্রাউন।
বছরের পর বছর ধরে এই রেস কোর্স তাদের ইগো আর ক্ষমতার লড়াইয়ের এক রক্ষণশীল পরিণত হয়েছে। প্রতিবারই লড়াইটা হয় সমানে সমান, হাড্ডাহাড্ডি, কিন্তু দৌড়ের একদম শেষ মুহূর্তেই যখন সবার হৃদস্পন্দন থমকে যায়, ঠিক তখনই দেখা যায় বিজয়ের হাসি হাসছে জায়েদাত টিমের লোকেরা। শেষ মুহূর্তেই এক জাদুকরি বাজিমাত করে জয় ছিনিয়ে নেওয়াটা যেন এই ট্রেনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এবারে প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। ড্যানিয়েল ব্রাউন এবার কোনো রাগঢাক না রেখেই রণহুঙ্কার ছেড়েছেন। শোনা যাচ্ছে তার আস্তাবলে এবার এমন এক ঘোড়া আছে যা নাকি এই রেসকোর্সের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ। ড্যানিয়েল প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি কারো বুকের পাটা থাকে তবে যেন তাকে এই ময়দানে হারিয়ে দেখায়। এই চ্যালেঞ্জটা সে সরাসরি এইডেন জায়েদাতকে উদ্দেশ্য করেই করা হয়েছে তা বুঝতে কারোরই বাকি নেই। আশ্চর্যের বিষয় হলো, এত বড় অপমানের পরও এইডেন এখন পর্যন্ত শব্দও করেনি। তার এই রহস্যময় নীরবতা ড্যানিয়ানকে আরও বেশি উদ্ধত করে তুলেছে, আর দর্শকের মাঝে ছড়িয়ে দিচ্ছে কৌতূহলের পারদ। এইডেন কি তবে হেরে যাওয়ার ভয়ে চুপ, নাকি সে এমন কোনো ঝড়ের প্রস্তুতি নিচ্ছে যা পুরো লিভারপুল শহরকে কাঁপিয়ে দেবে? রেসের দিন ঘনিয়ে আসছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা। সবার চোখে এখন একটাই উত্তরের অপেক্ষায়। এবারে গ্র্যান্ড ন্যাশনাল বিজয়ের মুকুট কি সেই ভয়ঙ্কর ড্যানিয়েল ছিনিয়ে নেবে, নাকি এইডেন জায়েদাত তার পুরনো সিংহাসন ধরে রাখবে? খট 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 নীরবতার বুক চিরে কেবল এই বীভৎস শব্দটাই ভেসে আসছে। একটি বিশাল আকারের কাঠের চওড়া টুকরোকে কসাইখানার টেবিলের হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার উপর পড়ে আছে এক মানব দেহের ছিন্ন ভিন্ন অংশ। পুরুষটি এক ভয়ঙ্কর চাপাতি দিয়ে সেই শক্ত হাড়ের টুকরোগুলো কেটে চলেছে নির্মমভাবে। গতকালের বাজিতে হেরে যাওয়া প্রতিপক্ষের দেহের টুকরোই এখন সে করে চলেছে। তার হাত, মুখ সব কিছুতেই রক্তে মাখামাখি। চপচপে তাজা রক্ত শুকিয়ে কালচে হয়ে লেগে আছে তার চামড়ায়। তার হাতে ধরা ধারালো চাপাতিটি নির্মমতা আর নিষ্ঠুরতার প্রতিচ্ছবি হয়ে যেন নিজের পথ করে নিচ্ছে মাংস আর হাড়ের জটলায়। প্রতিটা কোপেই হাড় ভাঙার এক বিশ্রী শব্দ। কাঠের টেবিলের এক কোণায় যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে একজোড়া চোখ। কাচের মার্বেলের মতো চকচক করছে সেগুলো। পাশেই রাখা হয়েছে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গ, একটি কিডনি। দেহের মূল্যবান অংশগুলোকে এভাবে কেটে কেটে সাজিয়ে রাখা হয়েছে যেন সেগুলোকে কোনো পুতুলের অংশ। এই বীভৎস কাজ করতে করতেই লোকটা এক ভরাট কমকমে কণ্ঠে গর্জন করে ডেকে উঠল, ড্রেকো! তার ডাক শেষ হতে না হতেই আবছা অন্ধকার থেকে এক ভয়াল শব্দ ভেসে এলো। শেকলের ঘর্ষণে সেই কর্কশ শব্দ যেন বাতাসের বুক চিরে এগিয়ে আসছে। এইডেনের ঠোঁটে তখন ফুটে ওঠে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাসি। সেই হাসিতে কোনো মানবীয় উষ্ণতা ছিল না, ছিল কেবল এক আদিম পাশবিকতা। হাতে বেশ কয়েকটি হাড়গোড় আর মাংসের টুকরো তুলে নিয়ে সে সাবধানে পেছনে ফিরল। ঘরের কোণে আবছা অন্ধকারে একজোড়া সবুজ চোখ ঝলঝল করে এগিয়ে আসছে এইডেনের দিকে। সেই চোখ দুটো যেন রাতের অন্ধকারে প্রদীপের মতো। সেগুলো মানুষের চোখ নয়, বরং হিংস্র এক প্রাণীর। এইডেন সেদিকে তাকিয়ে হাতের রক্তাক্ত মাংসের টুকরোগুলো উঁচু করে ধরে বলল, কাম ফার্স্ট মাই বয়। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল কেবল এক অদম্য কৃতিত্ব। অন্ধকার থেকে সেই হিংস্র প্রাণীটি ধীরে ধীরে বেরিয়ে এলো। তার বিশাল কালো ছায়াটা যেন পুরো ঘরটাকে গ্রাস করে নিল। ড্রেকো, এইডেনের পোষ্য, বিশ্বস্ত অথচ ভয়ঙ্কর এক সৃষ্টি। বিশালাকার ব্ল্যাক প্যান্থারটি এক অদ্ভুত আদিম লালসা নিয়ে অন্ধকারের বুক চিরে ধীর পায়ে এগিয়ে এলো। পৃথিবীর বুকে টিকে থাকা সবচেয়ে বিরল এবং রাজকীয় প্রাণীদের মধ্যে এই ব্ল্যাক প্যান্থার অন্যতম। সাধারণত আফ্রিকার মহাদেশের ভীষণ অরণ্য, অ্যামাজন অববাহিকা কিংবা দক্ষিণ আমেরিকার গুটি কয়েক অদম্য অঞ্চল ছাড়া এদের দেখা মেলা ভার। কিন্তু এইডেন এই ব্যক্তিগত নরকে প্রাণীটি
যেন তার এক বিশ্বস্ত জমদূত হিসেবে বাস করছে। প্যান্থারটির কাঁধের উচ্চতা প্রায় 90 সেন্টিমিটার। এক নজর দেখলে যে কেউ আতঙ্কে হিম হয়ে যাবে। লেজ ছাড়াই এর দৈর্ঘ্য 5 ফুটের বেশি, আর তার সাথে যোগ হয়েছে 2 ফুটের এক দীর্ঘ শক্তিশালী লেজ। প্রাণীটির প্রতিটা পেশি যেন কুচকুচে কালো, মখমলের ন্যায় ইস্পাতের মতো খেলছে। এইডেনের হাত বাড়িয়ে রক্তাক্ত মাংসের টুকরোগুলো তার মুখের সামনে ধরল। প্যান্থারটি কয়েকদিন ধরে অভুক্ত। মাংসের গন্ধে তার হিংস্রতা কয়েক গুণ বেড়ে গেল। সে ক্ষুধার্ত জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে মাংসগুলো গিলতে শুরু করলো। কিন্তু কি আশ্চর্য, এইডেনের হাতের তালু থেকে যখন হাড় আর মাংস টেনে নিচ্ছিল, তখন অসাবধানতাবশত একটি দাঁতের আঘাতও এই এইডেনের শরীরে লাগতে দিল না। এক অদ্ভুত নিয়ন্ত্রণ আর আনুগত্য এই হিংস্র প্রাণীটির প্রতিটি রক্তবিন্দুতে প্রবাহমান। এইডেন শান্ত চোখে তার এই ভয়ঙ্কর সঙ্গীর ভোজন দেখল। এরপর পরম মমতা আর কৃতিত্বের মিশেলে সে প্যান্থারটির বিশাল মাথার নিজের হাত বুলিয়ে দিল, আর আঙুলগুলো প্যান্থারটির কুচকুচে কালো পশমের ভেতরে ডুবে গেল। ড্রেকো যেন এই স্পর্শে সাময়িকভাবে তার বন্যতা ভুলে এক শান্ত বিড়াল ছানার মতো শান্ত হয়ে রইল। এই দৃশ্যটি যেন মনোমুগ্ধকর, তেমনি গা শিউরে ওঠার মতো এক ভয়ানক সত্যের প্রতিচ্ছবি। এই আন্ডারওয়ার্ল্ডের হিংস্রতম জানোয়ারও কেবল এইডেন জায়দাদের বশ্যতা স্বীকার করে। স্মৃতির ধুলোবালি মাখা সেই চিলেকোঠার ঘরটি আজ যেন নোভার বুকের ভেতর এক ধাপ পাথর চাপা কষ্টের জন্ম দিচ্ছে। এই ঘরের প্রতিটা কোণা, জানালার কাজ করা রোদের আর ঘুণে ধরা কাঠের আলমারিটা তার শৈশবের হাজার স্মৃতির মায়া ছড়িয়ে আছে। অথচ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সব ছেড়ে তাকে পাড়ি দিতে হবে এক অজানা দেশে। বিছানার ওপরে দাঁড়িয়ে নোভা তার দেয়ালের সাথে লাগানো পুরনো একটি তাকটি পরিষ্কার করতে শুরু করলো। পরম মমতায় গুছিয়ে রেখেছিল তার অতি প্রিয় কিছু জিনিস। ঠিক তখনই তাকের এক কোণে একটা শীর্ণ ধুলোমলিন কাগজের খাম পিছলে তার বিছানার উপর এসে পড়ল। আকস্মিক পতনে খামের ওপর জমে থাকা বছরের পুরনো ধুলো উড়ল দিয়ে নোভার চোখে মুখে আছড়ে পড়ল। উফ! নোভা অস্বস্তিতে চোখ ঘষতে ঘষতে বিছানার উপর বসে পড়ল। কিছুক্ষণ চোখ কষলে নিয়ে যখন ঝাপসা দৃষ্টি পরিষ্কার হলো, তখন সে নিচু হয়ে খামটি হাতে তুলে নিল। খামটি এতটাই পুরাতন যে রং চটে গেছে, জায়গায় জায়গায় কালচে ছোপ ছোপ পড়ে আছে। নোভার ভ্রু কুঁচকে খামটি ওপাশ ওপাশ ঘুরিয়ে দেখল। তার উপর কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, শুধু সময়ের এক গাঢ় প্রলেপ পড়ে আছে। কৌতূহল আর এক অজানা আশঙ্কায় নোভার বুকটা টিপ টিপ করতে শুরু করলো। সে সাবধানে খামের মুখটা খুলল এবং ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে আনলো। ধুলো ছেড়ে সে যখন কাগজের ভাঁজটা ধীরে ধীরে খুলল, তখন তার চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। কাগজের ভাঁজ খুলতে সে দেখতে পেল কোনো এক ডায়েরির মাঝে থেকে ছেঁড়া একটি পৃষ্ঠা, যা অতি যত্নে এই খামটির ভেতরে রেখে দেওয়া হয়েছে। পৃষ্ঠাতে লেখা ছিল, আমি ওকে ভয় পাই। ও আমাদের বাচ্চাকে মেরে ফেলবে। আমি চাই না আমার নোভার কিছু হোক। সেই দরজা, সেই চাবি, সেই ঘড়ি, আমি সেই সব কিছুকেই ভয় পাই। তুমি নোভাকে যেতে দিও না সেই দরজার কাছে। ও মেরে ফেলবে আমাদের মেয়েকে। চলবে।